আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পেনাল কোড 1860 সাল। আমরা পড়ছিলাম সকালবেলার ক্লাস পর্যন্ত 140 ধারা পর্যন্ত। 140। এখন মোটামুটি একটু বেশি পড়ে যাব। লাস্টের দিকে আমরা ইনশাল্লাহ একদম কমায় দেব। লাস্ট যখন আমাদের টোটাল ধারা জানা হয়ে যাবে, আমাদের জানা মোটামুটি শেষ হবে, তারপরে আমরা ধারার সংখ্যা ইনশাল্লাহ পরীক্ষার আগে অবশ্যই কমায় দেব। কথা বুঝতে পারছেন? এখন একটু বেশি পড়ার চেষ্টা করবো, পরবর্তীতে ইনশাল্লাহ কম পড়বো। যতটুকু লাগবে ততটুকু ইনশাল্লাহ পড়বো, তার বাইরে আর যাব না। পেনাল কোড 1860, ধারা 1। এক ধারায় পরিচিতি, কার্যকারিতার সীমা অথবা তারিখ। দুই ধারায় বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ হয় তার তো বিচার হবে, সেটা আমরা জানি। তিন ধারায় বলা হয়েছে যদি দেশের বাইরে কোনো অপরাধ সংঘটিত হয় বা কোনো ব্যক্তি যদি অপরাধ করেন, তাহলে সেই অপরাধের আইন বলে বাংলাদেশে কি করা যাবে, বিচার করা যাবে, এবং সেই অপরাধের জন্য কি করা যাবে, দণ্ড প্রদান করা যাবে। ধারা 3। ধারা 12। 12তে বলা হয়েছে জনসাধারণ। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 সরকার। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধুভাবে। ধারা 25 প্রতারণামূলকভাবে। ধারা 27 স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 একত্রিতভাবে একাধিক ব্যক্তি সম্মিলিতভাবে যদি একই কাজ, একই উদ্দেশ্যে যদি একই কাজ সম্পন্ন করা হয় তাহলে তাদের অপরাধ। ধারা 34। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 51 হলফ অথবা শপথ। শপথ আমরা ছোটবেলায় যেমন পড়ছি শপথ, সেম এটাও শপথ, তবে এর শপথের একটু ভিন্নতা আছে। আদালতে, এটা আদালতে শপথ, আদালত কর্তৃক এই শপথটা পড়ানো হয়। ধারা 51। ধারা 52তে সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। ধারা 52 ক আশ্রয় দান। ধারা 52 ক। ধারা 53তে দণ্ড। দণ্ড 6 প্রকার, 5 প্রকার কার্যকরী, 1 প্রকার বাতিল। ধারা 54। ধারা 55 মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। কি অথবা কারাদণ্ডে দণ্ডনীয় যে অপরাধগুলো থাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ধারা 54 এবং ধারা 55 এটা স্থগিত করতে পারেন অথবা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। কে পারেন? সরকার পারেন। আসামির বা অপরাধী ব্যক্তির সম্মতি ব্যতীত অথবা সম্মতি সহকারে কি করতে পারেন, এই দণ্ড স্থগিত করতে পারেন, অথবা ভিন্ন কোনো দণ্ড বা লঘুদণ্ড বা অন্য কোনো দণ্ড কি করতে পারেন, প্রদান করতে পারেন। ধারা 54, ধারা 55। ধারা 55 কতে বলা হয়েছে এটা রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তিনিও এই অপরাধী ব্যক্তিকে বা আসামিকে কি করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401, ধারা 402 আর 55 ক, ধারা 402 এর ক। ধারা 71। একটি মামলায় যদি একাধিক অপরাধ হয় তাহলে সেই ক্ষেত্রে অপরাধের শাস্তি প্রদান করা যাবে। ধারা 75 বর্ধিত দণ্ড। ধারা 76 আইন বলে বাধ্য। মনে করে যদি আইন বলে বাধ্য কিন্তু ভুল ধারণাবশত বা ভুল তথ্যের ভিত্তিতে যদি কোনো কার্য করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। ধারা 76। ধারা 78 বলা হয়েছে আইন সমর্থিত। ধারা 78 হলো আদালতের রায়। আদালতের রায় দেওয়ার পর যদি সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, আদালতের কোনো অপরাধ হবে না। কারণ আদালত যখন রায় প্রদান করে অথবা আদালত যখন কোনো আদেশ প্রদান করেন সেটা কি বিভিন্ন তথ্যের ভিত্তিতেই বা বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তখন কি করা হয়, আদালত কর্তৃক এই রায় বা আদেশ প্রদান করা হয়। পরবর্তীতে যদি কোনো ভিন্ন রূপ কিছু পাওয়া যায় সেক্ষেত্রে আদালতের এখানে কোনো অপরাধ হবে না। ধারা 78। ধারা 79 আইন সমর্থিত অথবা ভুল ধারণাবশত। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা হয় বা কোনো ক্ষতি হয় বা কোনো অপরাধমূলক কার্য সম্পাদন হয় বা সংঘটিত হয় সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 81 ছোট বড় অপরাধ। ধারা 82 9 বছরের কম। ধারা 83 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম যদি বুদ্ধি সম্পন্ন যদি না হয় বা বুদ্ধি পরিপক্ক সম্পন্ন যদি না হয় বা খর্ব প্রকৃতির যদি হয় সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। ধারা 83।
ধারা 84-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ অর্থাৎ পাগলের কাজ, পাগল কর্তৃক ব্যক্তির যে সকল কাজ সেই সকল কাজ কি হবে না, অপরাধ হবে না। কিন্তু ধারা 82, 83, 84 এই সকল অপরাধ, 85 এই সকল অপরাধের ভিতরে অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় দণ্ডবিধির 98 ধারা। কত ধারা? 98 ধারা। অর্থাৎ শিশুর কার্যের বিরুদ্ধে, পাগলের কার্যের বিরুদ্ধে, নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে, বা খর্ব প্রকৃতির বা খর্ব মানসিকতার যারা থাকে তাদের কার্যের বিরুদ্ধে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এমন একজন শিশু যদি আপনাকে দেখা গেল কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি আঘাত করে, সেক্ষেত্রে আঘাতে আপনার কি বড় ধরনের যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার দেহ রক্ষা করার জন্য আপনি কি করতে পারবেন? পেনাল কোডের 98 ধারা অনুযায়ী আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, ধারা 98। তাহলে ধারা 84-তে বলা হয়েছে প্রমত্ত অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 85-তে বলা হয়েছে অন্যের ইচ্ছায়, নিজের ইচ্ছা ব্যতীত যদি প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত হয় এবং নেশাগ্রস্ত হওয়ার ফলে যদি কোনো অপরাধ কার্য হয়, সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 86-তে বলা হয়েছে নিজের ইচ্ছায় যদি কোনো ব্যক্তি প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হওয়ার পরে যদি কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করে, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 87 খেলাধুলা করতে সম্মতি প্রদান, সেক্ষেত্রে 18 বছর বয়স হতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে অথবা কোনো প্রকার যদি ক্ষতি সাধিত হয়, সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 88-তে বলা হয়েছে মনে করেন এনামুল ভাই নিজেই সম্মতি প্রদান করছেন, ধারা 89 এনামুল ভাই তার ছেলে অথবা কোনো পাগলের পক্ষে সে অভিভাবক হিসেবে সম্মতি প্রদান করছেন, ধারা 89। ধারা 90 যে ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 91 সম্মতি যখন নিজেই স্বতন্ত্র কোনো অপরাধ সৃষ্টি করে তখন কি করতে হবে? সেই সকল কাজ বর্জন করতে হবে, ধারা 91। ধারা 92, ধারা 92-তে কি বলছে? ধারা 92-তে বলছে সম্মতি ব্যতীত, অর্থাৎ সম্মতি যখন গ্রহণ করা সম্ভব হয় না, তখন ওই ব্যক্তির উপকারার্থে সদ্বিশেষে যদি কোনো কার্য সম্পাদন করা হয়, সেই ক্ষেত্রে কোনো ক্ষতি হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো অপরাধমূলক কার্য হলে বা সংগঠিত হলে বা অনুষ্ঠিত হলে, সেক্ষেত্রে কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 93 সরল বিশ্বাসে বা সদ্বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 94 মৃত্যু অথবা গুরুতর জখম অথবা ধারা 94 কি বলছে? উম ভীতি প্রদর্শন করে যদি কোনো ব্যক্তিকে কোনো কার্য সম্পাদন করার জন্য বাধ্য করা হয়, সেক্ষেত্রে তিনি যে কোনো অপরাধমূলক কার্য করতে পারবেন, অপরাধ হবে না। কিন্তু ভীতি প্রদর্শন করে তিনি কোনো ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন না, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার অপরাধমূলক কার্য করতে পারবেন না। যে অপরাধ করলে তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অন্য কোনো দণ্ড হওয়ার সম্ভাবনা থাকে বা আছে, সেই ক্ষেত্রে কি করা যাবে না? ওই ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ করতে পারবেন না, ধারা 94। ধারা 95-তে বলা হয়েছে সামান্য ক্ষতিকারক কাজ ক্ষতিকর হিসেবে গণ্য হবে না। ধারা 96-তে বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ধারা 97 দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে। ধারা 98 পাগল, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত ব্যক্তি, শিশুর কার্যের বিরুদ্ধে কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 99 যখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সংক্রান্ত কোনো প্রশ্ন হবে, তখন উত্তরের ক্ষেত্রে সর্বপ্রথম একটা কথা উল্লেখ করে দেবেন, পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে। পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে শুধু পেনাল কোডের এই 99 ধারার যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে প্রয়োজন নাই। কিন্তু এই 96 থেকে 106 ধারা পর্যন্ত 99 ব্যতীত যদি কোনো আত্মরক্ষার সংক্রান্ত প্রশ্ন হয়, তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম উল্লেখ করতে হবে যে পেনাল কোড অথবা দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে। কারণ 99 ধারায় বলা হয়েছে আপনি যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না, ধারা 99। ধারা 100-তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আপনি দেহের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। ধারা 101-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি আপনি আপনার দেহ রক্ষা করতে পারেন বা আপনার স্বার্থ যদি রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না, ধারা 101। ধারা 102-এ বলা হয়েছে স্থিতিকাল এবং আরম্ভ। ধারা 103-এ বলা হয়েছে সম্পত্তির ক্ষেত্রে যখন আপনি অপরাধী ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন, ধারা 103।
ধারা 104-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি আপনি স্বার্থ হাসিল করতে পারেন সেক্ষেত্রে কি মৃত্যু ঘটানো যাবে না। ধারা 105-এ বলা হয়েছে যদি সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে সেই সম্পত্তির কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমা প্রয়োগ করা যাবে অথবা কখন আরম্ভ হবে এবং কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে। ধারা 105। ধারা 106 বলা হয়েছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও কি করা যাবে, নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 106। ধারা 107। ধারা 107-এ বলা হয়েছে দুষ্কর্মে সহায়তা। ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। ধারা 109 বলা হয়েছে যে অপরাধ কর্ম সম্পূর্ণ হলে সে অপরাধে দুষ্কর্মের সহায়তার কারণে যদি শাস্তির নির্দিষ্ট কোনো বিধান না থাকে সেক্ষেত্রে করণীয়। ধারা 109। ধারা 110 সহায়তাকৃত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় ব্যতীত অন্য কোনো কার্য করার ভিন্ন অভিপ্রায়ে কার্য সম্পাদন করার ক্ষেত্রে শাস্তি। অর্থাৎ ধারা 110-এ বলা হয়েছে এখানে সহায়তাকৃত ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ে কাজ করছে আর ওই যে ব্যক্তিটি কাজ করছে, যে ব্যক্তি অপরাধ সংগঠন করছে তার যদি ভিন্ন রূপ কোনো উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি। ধারা 110। ধারা 111। ধারা 111-তে কি আছে নামুল ভাই? 111-তে স্যার যে হুম কাজ করার জন্য সহায়তা করা হয়েছে তা ব্যতীত অন্য কোনো কাজ করলে সহায়তাকারী শাস্তি। শাস্তি 111। 114-তে বলা হয়েছে উপস্থিত থেকে প্রথমে সহায়তা করা হয়েছে, পরবর্তীতে কি করা হয়েছে উপস্থিত থেকে সে অপরাধ কার্য সম্পাদন করা হয়েছে। সেক্ষেত্রে আপনি এনামুল ভাই অথবা ফরিদ ভাই অথবা আবু বক্কর ভাই তিনজন মিলে একটা বিষয় কি করছেন, যে কোনো একজন আর দুজনকে সহায়তা করছেন। এখন অপরাধ যখন সংগঠন করা হয়েছে এখন তিনজনই বন্ধু কি করছেন, তিনজনই অপরাধটা একসাথে দাঁড়ায় থেকে বা উপস্থিত থেকে কি করছেন অপরাধ সংগঠন করছেন। সেই ক্ষেত্রে কে সহায়তা করছে আর কে অপরাধ সংগঠন করছে কোনো কিছুই গণ্য হবে না, তিনজনই অপরাধের সাথে সম্পৃক্ত। অর্থাৎ তিনজন অপরাধ যেহেতু একসাথে সংগঠন করছে তাহলে তিনজনই মূল অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 114। তখন আর সহায়তাকারী হিসেবে গণ্য হবে না, তখন মূল অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 114। ধারা 115-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করে কিন্তু সেই সহায়তার ফলে যদি অপরাধ কর্ম যদি সৃষ্টি না হয় বা অপরাধ যদি অনুষ্ঠিত না হয় বা অপরাধ যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে সহায়তাকারী অবশ্যই শাস্তি ভোগ করবেন। কারণ আপনি সহায়তা করছেন কিন্তু অপরাধ সংগঠিত হয় নাই, কিন্তু আপনার কি সহায়তা ছিল, যদি অপরাধটি সংগঠিত হয় তাহলে সেই অপরাধের যে শাস্তি সেই শাস্তি ভোগ করবেন। আর যদি অপরাধটি সংগঠিত না হয় সেক্ষেত্রে আপনি ওই চার ভাগের চার ভাগের না, যদি অপরাধটি সংগঠিত না হয় তাহলে 7 বছর, তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যদি হয় সেক্ষেত্রে 7 বছর। মিটিং এরিয়া শেষ করা এটা তো এই মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস কি বলে, এটা তো প্রো করা। আচ্ছা মিটিং ইয়ার ক্লাস টাইম মনে হয় শেষ হতে পারে, আর একবার মনে হয় ঢোকা লাগবে, এটা তো প্রো করা তারপর কাটে দিল কেন? একবার একটু কষ্ট করে অবশ্যই ঢুকেন, ঠিক আছে? 10 মিনিট সময় আছে, 10 মিনিট পর ক্লাসটা শেষ হবে আবার। তাহলে যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে কোনো ব্যক্তিকে সহায়তা করা হয় কিন্তু সেই সহায়তার ফলে যদি অপরাধ সংঘটিত না হয় তাহলে সহায়তাকারী ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন এবং শাস্তি ভোগ করবেন 7 বছর। আর যদি অপরাধ সংঘটিত না হয়, কি হয় নাই, অপরাধ সংঘটিত হয় নাই কিন্তু কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তি শাস্তি ভোগ করবেন 14 বছর। আর যদি সহায়তা হয় তাহলে যে অপরাধের সহায়তা হবে সেই অপরাধের যে শাস্তি সেই শাস্তি তিনি ভোগ করবেন। ধারা 115। ধারা 115। ধারা 116 সেম কথাই বলা হয়েছে। ধারা 116-তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে, কি অপরাধে, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করেন কিন্তু সেই সহায়তার ফলে যদি অপরাধ কর্ম যদি সৃষ্টি না হয় বা অপরাধ যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে শাস্তি হবে কি, সেক্ষেত্রেও শাস্তি হবে কি, শাস্তি হবে যে অপরাধের জন্য সহায়তা করা হয়েছে সেই অপরাধের 1/4 কি করতে হবে, ভোগ করতে হবে। কিন্তু এই অপরাধ কর্ম সহায়তা যদি সরকারি কর্মচারীর মাধ্যমে হয়
তাহলে তিনি ভোগ করবেন অপরাধের অর্ধেক দণ্ড। অর্থাৎ মনে করেন চুরি করার জন্য যদি সহায়তা করা হয়, চুরির অপরাধের দণ্ড মনে করেন 6 বছর, 6 মাস। এখন সেই সরকারি কর্মচারী যদি সহায়তা করে তাহলে সে ভোগ করবে 3 মাস, সে সাজা ভোগ করবে 3 মাস। আর সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক যদি সহায়তা করে তাহলে সে ভোগ করবে 4/1 ভাগ, অর্থাৎ 1.5 মাস। 1.5 দ্বারা 3, 3 × 2 = 6, অর্থাৎ 1.5 মাস। কথা বোঝা গেল? কারণ একজন সরকারি কর্মচারীর কাজ হইতেছে কি, অপরাধ নিবারণ করা। সে অপরাধ নিবারণ করা বা অপরাধ প্রতিরোধ করা বা অপরাধীকে গ্রেপ্তার করা, এই সংক্রান্ত হলো সরকারি কর্মচারীর কাজ। এখন সরকারি কর্মচারীর কাজ, সরকারি তো কর্মচারী হয়ে সে তো সরকারি কাজ করতেইছে না, সে অপরদিকে কি করতেছে, অপরাধীকে সহায়তা করতেছে। সেই সহায়তার ফলে যদি কোনো অপরাধের সৃষ্টি হয়, সে অপরাধের সৃষ্টি নাও হয়, সেক্ষেত্রে কি হবেন, ওই অপরাধী ব্যক্তি, ওই সরকারি কর্মচারী বা সাধারণ জনগণ কি হবেন, শাস্তি ভোগ করবেন, যে সহায়তা করবেন। ধারা 116। ধারা 118 অপরাধ, ধারা 118 গোপনকরণ। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র কি করণ, গোপনকরণ। গোপনকরণ কিভাবে করা যাবে? দুই ভাবে, একটা হলো প্রকাশ না করে, আর একটা হলো মিথ্যা তথ্য দিয়ে। কয়ভাবে? দুই ভাবে। এখানে 118-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি গোপন করেন তাহলে সেই ব্যক্তি দণ্ডনীয় হবেন ধারা 118। এখন মৃত্যুদণ্ডের অপরাধ কোনগুলা? খুন, ডাকাতি, ধর্ষণ, এইগুলা অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি জানতে পারেন বা বুঝতে পারেন, তিনি যদি এই বিষয়টি বা এই অপরাধের বিষয়টি জানার পরে, যেমন ফৌজদারি কার্যবিধি আইনে 44-45 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি অপরাধ সম্পর্কে জানতে পারেন তাহলে সেই অপরাধ সম্পর্কে অবশ্যই নিকটস্থ পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে অবশ্যই জানাতে বাধ্য থাকবেন। যদি জানাতে না পারেন তাহলে তিনি কি হবেন, অবশ্যই অপরাধী হবেন। এখানে বলা হয়েছে এই বিষয়টা যদি কোনো ব্যক্তি গোপন করেন, তিনি তো জানালেন না, অবশ্যই তিনি কি করলেন, গোপন করলেন। গোপন করলে কি হবে, এই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 118। ধারা 119-এ বলা হয়েছে সরকারি কর্মচারী। ধারা 119, সরকারি কর্মচারী যদি এরূপ কোন অপরাধ যদি কি করেন, অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র যদি গোপন করেন তাহলে তার শাস্তি হবে ধারা 119। আর ধারা 120-এ বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের অনুষ্ঠানের ষড়যন্ত্র যদি সাধারণ জনগণ, কে, সাধারণ জনগণ। 118-তে বলা হয়েছে সরকারি যে কর্মচারী তিনি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হতে পারে, অথবা শুধু কারাদণ্ডে দণ্ডনীয় 1 মাস, 1.5 মাস, 2 মাস, এরূপ কোন দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করেন তাহলে তিনি কি করবেন, সাজা ভোগ করবেন ধারা 119। আর জনগণ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড অপরাধে যদি ষড়যন্ত্র গোপন করেন তাহলে 118, আর শুধু কারাদণ্ডে দণ্ডনীয় যদি হয় তাহলে 120। তাহলে 120, ধারা 120-এর কথা বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র কি, কোনো অবৈধ কাজ করা অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য দুই বা ততোধিক ব্যক্তি মিলে সম্মতি প্রকাশ করা বা চুক্তি সম্পাদন করা, একে কি বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র বলা হয়। ধারা 120-এর ক। আর শাস্তি ধারা 120-এর খ। শাস্তি ধারা 120-এর খ। ধারা 121। ধারা 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বা যুদ্ধ করার যদি উদ্যোগ গ্রহণ করেন অথবা যুদ্ধে যদি সহায়তা করেন তাহলে সেই ব্যক্তি শাস্তি হবে ধারা 121। ধারা 121। ধারা 121-এর ক। 121 ধারা অনুযায়ী অপরাধ সমূহ করার জন্য যদি কোনো ব্যক্তি সম্মিলিতভাবে যদি ষড়যন্ত্র করেন, কি করেন, ষড়যন্ত্র করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 121-এর ক। ধারা 121-এর ক। তাহলে 121-এ বলা হয়েছে কি, যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় বা যুদ্ধ যদি কেউ করার চেষ্টা করে বা ষড়যন্ত্র করে বা যদি কোনো ব্যক্তি সহায়তা করে বা কোনো ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি হবে ধারা 121। আর ধারা 121-এর কতে বলা হয়েছে 121 ধারায় দণ্ডনীয় অপরাধ সমূহ করার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করলে ধারা কত হবে, 121-এর ক। 121-এর ক। 122 ধারায় বলা হয়েছে
যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সংগ্রহ করে, জনবল সংগ্রহ করে, মানুষজন জোগাড় করে, একত্রিত করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 122। ধারা 122। ধারা 123, যুদ্ধ আরম্ভের চক্রান্তে বিভিন্ন সুবিধা অসুবিধা গোপনীয়ত করার দণ্ড। এখানে গোপন করার দণ্ড কত? ধারা 123। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ হবে এরূপ বিষয়ে যদি কোনো ব্যক্তি জানতে পারেন, বুঝতে পারেন যে কোথাও ষড়যন্ত্র হইতেছে বা কোথাও আলাপ আলোচনা হইতেছে, এরূপ কোনো বিষয় যদি কোনো ব্যক্তি জানতে পারেন, জানার পরেও যদি সে বিষয়ে তিনি যদি গোপন করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 123। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ধারা 121। আর যুদ্ধের জন্য যে অপরাধ, অপরাধের জন্য ষড়যন্ত্র করা ধারা 121-এর ক। ধারা 122-এ অস্ত্র শস্ত্র জোগাড় করা, রেডি করা, প্রস্তুত করা, জনগণ হাজির করা বা জনগণ একত্রিত করা বা জনগণকে কি করা, সংগ্রহ করা, এগুলা কাজ যদি কোনো ব্যক্তি করেন তাহলে তার শাস্তি হবে ধারা 122। আর ধারা 123-এ বলা হয়েছে যদি এই ধারা 123-এ বলা হয়েছে যদি জন জনগণ যদি এই বিষয়টা যদি গোপন করে বা নিজেদের ভিতরে যদি রেখে দেয়, যদি প্রকাশ না করে, বা যদি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে যদি এই বিষয়ে যদি না জানায়, তাহলে তার শাস্তি হবে ধারা 123। ধারা 124-এর ক। ধারা 124-এর ক। ধারা 124-এর কত কি বলা হয়েছে? আজকের সকালে পড়া রাষ্ট্রদ্রোহ ছিল স্যার। 24-এর ক। রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ। অপরাধ। রাষ্ট্রদ্রোহ অপরাধ কি? আসলে রাষ্ট্রদ্রোহ বলতে বোঝাইছে যদি কোনো ব্যক্তি কথার দ্বারা, তার লেখার মাধ্যমে, তার আকার ইঙ্গিতের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি বাংলাদেশের সরকারকে, আইন বলে যে সরকার প্রতিষ্ঠিত, সেই সরকারকে যদি ঘৃণা করে, অবজ্ঞা প্রকাশ করে, আনুগত্য প্রকাশ না করে বা শত্রুতামূলক যদি আচরণ করে অথবা বিদ্বেষের সৃষ্টি করে, এই জাতীয় যদি কোনো কিছু করে, তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছে বলে গণ্য হবে ধারা 124-এর ক। আর এই অপরাধের জন্য সেই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 3 বছর মেয়াদি যে কোনো কারাদণ্ড অথবা সেই সাথে জরিমানা করা যাবে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় করা যাবে ধারা 124-এর ক। ধারা 124-এর ক। ধারা 128। ধারা 128-এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি পালিয়ে যেতে সহায়তা করা হয়, কি করা হয়? ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে। অর্থাৎ আপনি সরকারি কর্মচারী, আপনি একজন যুদ্ধবন্দী অথবা একজন রাজবন্দীর কি তত্ত্বাবধানে আছেন অথবা দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থাকা অবস্থায় যদি আপনি রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি পালিয়ে যেতে সাহায্য করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 128। যদি কোনো সময় প্রশ্ন হয় যে ক একজন পুলিশ অফিসার, খ একজন রাজবন্দী অথবা যুদ্ধবন্দী, খ যুদ্ধবন্দী ক এর তত্ত্বাবধানে থাকা অবস্থায় অথবা দায়িত্বে থাকা অবস্থায় ক কি করে, খ কে পালিয়ে যেতে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে, বা হবে ধারা ধারা 130। ধারা 136-এ বলা হয়েছে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, অর্থাৎ সামরিক বাহিনীর যারা কর্মকর্তা, সিনিয়র অফিসার যারা আছেন, সৈনিক, নাবিক, বৈমানিক, এরা যারা আছেন, এরা যদি কর্মস্থল থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি যদি কি করেন, আশ্রয় দেন, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন ধারা 136। ধারা 140-এ বলা হয়েছে কি সেনাবাহিনী যে পোশাক পরিধান করে বা সেনাবাহিনী যে প্রতীক বা ব্যাজ ধারণ করে, এটা কি? এটা তার একটা ক্ষমতা, তার একটা পাওয়ার, তার একটা শক্তির প্রকাশ ঘটে। এখন কোনো কোনো ব্যক্তি যদি এই শক্তির প্রকাশ ঘটানোর জন্য অথবা তিনি জনগণের মধ্যে এরূপ বিশ্বাস করানোর জন্য যে আমিও সেনাবাহিনীতে চাকরি করি, আমি সেনাবাহিনীর সিনিয়র অফিসার, এরূপ কোনো কিছু প্রকাশ করার জন্য যদি সেনাবাহিনীর পোশাক অথবা সামরিক বাহিনীর কোনো পোশাক, ব্যাজ অথবা প্রতীক যদি ধারণ করেন, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 140। ধারা 140। তাহলে আজকে 1 থেকে 140 পর্যন্ত হয়েছিল সকালে। এখন 1 থেকে 140 পর্যন্ত কোন ধারায় বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই স্যার। সমস্যা নাই। এগুলা যা গেছে গেছেই। মনে করেন যে মোটামুটি আপনার 80 ধারা থেকে 106 পর্যন্ত, ঠিক আছে? 80 ধারা থেকে 106। আর আজকে যে চ্যাপ্টার হবে
141। ঠিক আছে, এই 141-এর এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা। কি বিষয় আলোচনা? বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা, অষ্টম অধ্যায়। কততম অধ্যায়? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের আলোচনা, ধারা 141 থেকে মোটামুটি ধারা 161-62 পর্যন্ত। ধারা 161 না, ধারা 158-59 পর্যন্ত। ঠিক আছে, মোটামুটি আমরা এগুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ধারা 141 আপনাদের আগেও একটু জানা আছে, যখন ফৌজদারি আলোচনা করছিলাম 127 ধারা থেকে 132 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা ছিল। তখন আমরা জানতে পারছিলাম যে পেনাল কোডের 141 ধারায় কি বলা হয়েছে, বেআইনি সমাবেশের সংজ্ঞা এবং শাস্তি 143 ধারা। শাস্তি কত ধারা? 143 ধারা। তাহলে বেআইনি সমাবেশ কি, বা বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়, বা বেআইনি সমাবেশ কাকে বলে, বা বেআইনি সমাবেশের সংজ্ঞা কি, আলোচনা করুন। ধারা 141। আসলে প্রথমে হলো একটা সমাবেশ হয়। প্রথমে একটা সমাবেশ কখন হয়? পাঁচ বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে অথবা মিলিতভাবে কোনো একত্রে যদি কোনো স্থানে যদি অবস্থান করে, তাহলে সেটাই কি হয়, একটা সমাবেশ হয়। কিন্তু এই সমাবেশ যখন পুলিশ অফিসার ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেয়, আদেশ দেওয়ার পরেও যদি এই সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয়, তখনই কি হয়, এই সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে ঘোষণা করা যায়। ধারা 141। এখন আমরা আলোচনা করব একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশ হয়, বা একটা বেআইনি সমাবেশের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি, বা তারা কোন উদ্দেশ্য নিয়ে বা কোন লক্ষ্য নিয়ে কাজ করে। ধারা 141। পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে অভিহিত হবে যদি উক্ত সমাবেশ অনুষ্ঠানকারী ব্যক্তিগণের সাধারণ উদ্দেশ্য নিম্নরূপ হয়। অর্থাৎ পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলে যদি এই নিম্নের পাঁচটি পাঁচটি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে, এই তাদের উদ্দেশ্য যদি এই পাঁচটি উদ্দেশ্যের ভিতরে কোনো একটা উদ্দেশ্যের সাথে মিলে যায়, তাহলে তাদের সমাবেশটি অবশ্যই বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ধারা 141। প্রথম প্রথম বলা হয়েছে বল প্রয়োগে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। বল প্রয়োগে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। সঠিকভাবে বলবেন, সঠিকভাবে বুঝবেন, যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে বলবেন যে বুঝতে পারিনি। বল প্রয়োগ করে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো বা ভয়াবহীভূত করা। অর্থাৎ ভয়ভীতি দেখানো, ভয়ভীতি দেখানোর মাধ্যমে কি করা, সরকারি কর্মচারীকে কোনো কাজ করা থেকে বিরত রাখা। ধারা 141-এর প্রথম। এখন বল প্রয়োগে সরকারি কর্মচারীকে ভয়ভীতি, এটা আসলে কি, এটা আসলে কি, এই জিনিসটা তো অবশ্যই জানার দরকার আছে। তাহলে ধারা 141-এর প্রথম বিষয়টি হলো ভয়ভীতি দেখানো, এমন কিছু করা যাতে সরকার ভীত হয়। সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাইলে পুলিশকে খুন করা হবে, এই মর্মে যদি সরকারকে ভয়ভীতি দেখানো হয় বা সরকারি কর্মচারীকে যদি ভয়ভীতি দেখানো হয়, তাহলে সেটা কি হবে, সেটা সরকারকে ভয়ভীতি প্রদর্শন করা হবে। এখন যদি বলা হয় যে এনামুল ভাই, আপনি যদি সামনের দিকে অগ্রসর হন, তাহলে আপনার ছেলেকে মেরে ফেলা হবে বা আপনার ছেলের একটা ক্ষতি করা হবে, এখন আপনি কি আগাবেন সামনে? অবশ্যই না। আপনার ছেলেকে রক্ষা করার জন্য আপনি অবশ্যই আগাবেন না। এরূপ যদি কোনো ভয়ভীতি প্রকাশ করা হয়, ভয়ভীতি প্রকাশ করার মাধ্যমে যদি সরকারি কর্মচারীকে কি করা হয়, থামিয়ে রাখা হয়। ধারা 141-এর প্রথম বিষয়টি হলো বল প্রয়োগে সরকারি কর্মচারীকে ভয়ভীতি করা। বল প্রয়োগে সরকারি কর্মচারীকে ভয়ভীতি করা, ধারা 141-এর প্রথম। দ্বিতীয় বিষয় হলো আইন প্রয়োগে বাধা প্রদান করা। আইন প্রয়োগে বাধা প্রদান করা। আইন প্রয়োগ করা বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি বাধা প্রদান করা হয়, তাহলে সেটাও কি হবে, বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। অর্থাৎ পুলিশ অফিসার যে কোনো অপরাধীকে কি করতে পারেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন।
এখন আপনি গ্রেপ্তার করতে গেছেন, অথবা দেখা গেল যে কোর্টের রায় হয়েছে, কোনো ব্যক্তি কি করেছে, কোনো জমি সম্পর্কে বা কোনো স্থাবর সম্পর্কে কি পাইছে, ডিগ্রি পাইছে। এখন সেই ডিগ্রি মূলে যদি আপনি তাকে সম্পত্তি দিতে যান বা কোনো সম্পত্তি যদি ক্রয় করতে যান, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি বাধার সৃষ্টি করে, তাহলে সেটাও কি হবে, আইনানুগ কাজে বাধার সৃষ্টি করা বা আইন প্রয়োগে বাধার সৃষ্টি করা। ধারা 141-এর প্রথম বিষয় হলো সরকারি কর্মচারীকে বল প্রয়োগের মাধ্যমে ভয়ভীতি দেখানো। আর দ্বিতীয় বিষয় হলো আইনানুগ যে প্রক্রিয়া আছে বা আইন প্রয়োগ যে আছে, সেই প্রয়োগে যদি বাধা প্রদান করা হয়, তাহলে ধারা 141-এর দ্বিতীয়। প্রথম বিষয় বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। দ্বিতীয় বিষয় হলো আইন প্রয়োগে বাধা দান করা। তৃতীয় তৃতীয় বিষয় হলো কোনো অপকর্ম করা বা কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অপরাধমূলক অন্যবিধ কোনো অনুষ্ঠান করা। ধারা 141-এর তৃতীয়। এখন অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ অনধিকার প্রবেশ বলতে বোঝায় যেখানে প্রবেশ করার কি নাই, অধিকার নাই, এটা হলো অনধিকার প্রবেশ। এখন একজন মানুষের মনে করেন যে কোনো একটা বাড়িতে প্রবেশ করার কি অধিকার আছে, নাই। যে কোনো বাড়িতে প্রবেশ করার অধিকার নাই, তারপরেও প্রবেশ করা যায়, অনধিকার প্রবেশ করা যায়। কিন্তু সেই প্রবেশটা যদি অপরাধমূলক হয়, তাহলে সেই প্রবেশটা অবশ্যই কি হবে, অপরাধ হবে। আপনার উদ্দেশ্য যদি অপরাধমূলক হয়, প্রবেশটা যদি অপরাধমূলক হয়, যে আমি সেখানে অপরাধ করব, কি করব, আমি চুরি করব, ডাকাতি করব, দস্যুতা করব, ছিনতাই করব, বা ওই বারে আমি লুণ্ঠন করব, এরূপ যদি অপরাধমূলক প্রবেশ হয়, তাহলে সেটা অবশ্যই বেআইনি সমাবেশ হতে হবে। আর এই বেআইনি সমাবেশের ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে এই সমাবেশ কি গঠিত হইতে হবে। এরূপ সমাবেশ তখনই হবে যখন 5 বা ততোধিক ব্যক্তি থাকবে। এখন অনধিকার প্রবেশ বলতে বোঝায় কোনো বাড়ি লুট বা কোনো সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে যদি 5 বা ততোধিক ব্যক্তি কোথাও প্রবেশ করেন, তাহলে সেটা কি হবে, অবশ্যই বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ধারা 141। তো ধারা 141-এর প্রথম বিষয় হলো বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। দ্বিতীয় বিষয় হলো আইন প্রয়োগে বাধা দান করা। আপনি কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে ক্ষমতাপ্রাপ্ত, অথবা ডিগ্রি মূলে বা পরোয়ানা মূলে কোনো সম্পত্তি আপনি ক্রয় করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, কিন্তু সেই সম্পত্তি ক্রয় করতে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে আপনি কি হবেন, সেটা অবশ্যই বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। আর বারবার বলতেছি, বেআইনি সমাবেশের ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। 5 বা ততোধিক, 5 জন হলেও হবে, 6 জন হলেও হবে, অথবা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সমাবেশ বেআইনি সমাবেশ হবে। যখন সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো হবে, বল প্রয়োগ করা হবে, আইন প্রয়োগে বাধার সৃষ্টি করা হবে, অথবা অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হবে, সেক্ষেত্রে কি হবে, বেআইনি সমাবেশ হবে। চতুর্থত ভয় দেখিয়ে সম্পত্তি দখল করা। ভয় দেখিয়ে সম্পত্তি দখল করা, অথবা পথ বা পানির ব্যবহার বন্ধ করা, অথবা অধিকার আদায়ের চেষ্টা করা। কি করা, অধিকার আদায়ের চেষ্টা করা। এখন দেখা গেল একটা সম্পত্তি আপনার, সম্পত্তির দলিল টলিল সবকিছুই আপনার, কিন্তু একজন দখল করে আছে একজন, তাহলে ওই সম্পত্তি কি আপনি পাওয়ার যোগ্য, যেহেতু আপনার কি আছে, দলিল আছে, সেই দলিল মূলে ওই সম্পত্তি আপনার। কিন্তু আরেকজন ব্যক্তি যদি সেটা দখল করে থাকে, সেই সম্পত্তি আপনি দখলে যাইতে পারেন, 2 4 5 জন ব্যক্তি নিয়ে দখলে যাইতে পারেন। কিন্তু অপর কোনো পক্ষ যদি সেখানে যদি মাতব্বরি করে এবং তারা যদি 5 7 জন ব্যক্তি হয়, তাহলে সেই ব্যক্তিদের কি হবে, অপরাধমূলক এখানে বল প্রয়োগে সম্পত্তির অধিকার যখন আদায় করতে যাবে, তারা কি হবে, অবশ্যই বেআইনি সমাবেশ হবে। কারণ তাদের কোনো অধিকারও নাই, তাদের কোনো অস্তিত্বও সেখানে নাই। এক পক্ষ দখলে আছে, তারা দখলদার, আর এক পক্ষ অধিকার আছে, কারণ তাদের কি আছে, আপনার কি বলে, দলিল আছে, তারা দলিল মূলে কি সেই সম্পত্তির অধিকার। কিন্তু অপর কোনো পক্ষ যায় যদি সেখানে যদি কোনো প্রকার কেরামতি দেখায়, তাহলে তারা কি হবে,
তারা অপরাধমূলক সেখানে বল প্রয়োগ হবে, অথবা তারা সেখানে ভয়ভীতি দেখায় যদি সম্পত্তি দখল করতে চায়, অথবা যদি দেখা যায় কোনো পানি অথবা কোনো পথ যদি বন্ধ করতে চায় বা কোনো অধিকার যদি আদায়ের চেষ্টা করে, তাহলে সেটা কি হবে? অবশ্যই বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। কিন্তু আপনার জমির অধিকার আছে, আপনার দলিল আছে, আর একজন দখল করে রাখছে, যে দখলদার সেও কি মোটামুটি একটা অধিকার তার থাকে। কিন্তু আপনার যেহেতু দলিল আছে, দলিল মূলে কি আপনি মূল ওই সম্পত্তির অধিকার ব্যক্তি, আপনি সেখানে যাইতে পারেন। সেখানে আপনি গেলে বেআইনি সমাবেশ হবে না, কারণ আপনার কি আছে? আপনার দলিল আছে, আপনার যাবতীয় কিছু আছে, আপনার অধিকার আছে, আপনার সত্ত্ব আছে, সেখানে যাওয়ার অধিকার আছে, আপনি যাইতে পারেন। কিন্তু আপনার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পক্ষ সেখানে যায় অধিকার ফলাইতে পারে না। যদি তারা যায়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? সেটা বেআইনি সমাবেশ হবে, ধারা 141-এর চতুর্থ বিষয়। তাহলে প্রথম বিষয়, বল প্রয়োগে যদি সরকারি কর্মচারীকে বল প্রয়োগে যদি সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রকাশ করা হয়, অথবা দ্বিতীয় বিষয়টি হয়েছে আইন প্রয়োগে যদি বাধার সৃষ্টি করা হয়। তৃতীয় বিষয়টি হলো যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হয়। চতুর্থ বিষয় হলো বল প্রয়োগের মাধ্যমে অথবা ভয়ভীতি দেখায় যদি কোনো সম্পত্তির অধিকার করা হয় বা কোনো সম্পত্তি দখল করা হয়, কোনো পানির যদি দেখা যায় যে কোনো পানি সাধারণ জনগণ ব্যবহার করে, সেই পানি যদি বন্ধ করে দেওয়া হয়, অথবা কোনো পথ যদি সাধারণ জনগণ ব্যবহার করে, সেই পথ যদি বন্ধ করে দেওয়া হয়, অথবা অধিকার আদায়ের যদি চেষ্টা করা হয়, তাহলে সেটা কি হবে? বেআইনি সমাবেশ হবে। অধিকার আপনার নাই, আপনি অধিকার ফলানোর চেষ্টা করতেছেন বা অধিকারে নেওয়ার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে? অপরাধ হবে, ধারা 141-এর 4। পঞ্চম বিষয় হলো বল প্রয়োগে কোনো ব্যক্তিকে যাহা করতে সে বাধ্য নয়। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করতে বাধ্য নয়, কিন্তু সেই কাজ করতে আপনাকে বল প্রয়োগ করে বাধ্য করতেছে, সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই বেআইনি সমাবেশ হবে, ধারা 141। যে কাজ করতে আপনি বাধ্য নয়, সেই কাজ করতে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার পর যদি আপনাকে বাধ্য করা হয়, তাহলে কি হবে? সেটা অবশ্যই বেআইনি সমাবেশ হবে। আর এই উপরোক্ত এই কার্যক্রমগুলো, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি এইগুলা কার্যক্রম সম্পূর্ণ করে, তাহলে তারা অবশ্যই বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে, ধারা 141। ধারা 141, তাহলে ধারা 141 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 141। না স্যার, বোঝা গেছে স্যার। ধারা 141। ধারা 142। ধারা 142, বেআইনি সমাবেশের সদস্য হওয়া। কি হওয়া? বেআইনি সমাবেশের সদস্য, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রে কোনো সমাবেশ করে এবং সেই সমাবেশ যদি বেআইনি সমাবেশ হয়, তাহলে কি হবে? সেখানে যারা সদস্য থাকবে তারা প্রত্যেকেই বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে, ধারা 142। যদি পরিগত হয়ে, অর্থাৎ এই সমাবেশের কি উদ্দেশ্য করা হইতেছে, কোন লক্ষ্য নিয়ে করা হইতেছে, কিভাবে করা হইতেছে, প্রত্যেকটা বিষয় জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি ওই স্বেচ্ছাকৃত বেআইনি সমাবেশে যোগদান করে বা উপস্থিত থাকে, তবে ওই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে, ধারা 142। খুবই ছোট জিনিস, বেআইনি সমাবেশের সদস্য কে? বা বেআইনি সমাবেশের সদস্য বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে একটি বেআইনি সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত বা বেআইনি সমাবেশ সম্পর্কে সে ধারণা নিয়ে, সে বুঝে জেনে শুনে যদি সেই সমাবেশে অবস্থান করে অথবা সেই সমাবেশে যদি যোগদান করে, তাহলে সেই ব্যক্তি সমাবেশের গণ্য হবে। 142। ধারা 141 বেআইনি সমাবেশ। ধারা 142 বেআইনি সমাবেশের সদস্য, অর্থাৎ বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করবে, বেআইনি সমাবেশের সম্পর্কে ধারণা নিয়ে বা বেআইনি সমাবেশের কি উদ্দেশ্য, কি লক্ষ্য, এগুলা প্রত্যেকটা জিনিস জেনে শুনে বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে অথবা স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ওই সমাবেশে বেআইনি সমাবেশে অবস্থান করে
অথবা যোগদান করে, তাহলে সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। ধারা 142। ধারা 142 বোঝা গেল? বোঝা গেছে স্যার। এখন মনে করেন একটা সমাবেশ চলতেছে, সমাবেশ সেই সমাবেশ চলাকালীন মৌখিক আদেশ দেওয়া হয়েছে। আদেশ দেওয়ার পরেও মনে করেন যে রহিম নামের একজন ব্যক্তি সেখানে কি করেছে, আদেশ মাইনে সে ওই সমাবেশ থেকে চলে গেছে। এক্ষেত্রে তার কোনো অপরাধ হবে? না স্যার, অপরাধ হবো না, তো গেছেই গা। অপরাধ হবে না। কিন্তু ওই ব্যক্তি সমাবেশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়ার পরেও যদি সে ওই সমাবেশে যদি থাকে অথবা সমাবেশে যদি সে অবস্থান করে, তাহলে সেটা অবশ্যই তার জন্য অপরাধ হবে। আর এই অপরাধের শাস্তি হবে ধারা 143। বেআইনি সমাবেশের শাস্তি ধারা 143। আর একটা বিষয় অবশ্যই জানা রাখেন, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। মনে করেন রহিম নামের একজন ব্যক্তি বাজার করে বেআইনি সমাবেশের পাশে দিয়ে চলাফেরা করতেছে, বা সে বাড়ির উদ্দেশ্যে বা বাসার উদ্দেশ্যে রওনা করছে। ইতিমধ্যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিছে, কিন্তু আদেশ দেওয়ার পরেও সে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হয় নাই। ইতিমধ্যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মনে করেন পুলিশ কি করছে, লাঠি চার্জ করছে। ইতিমধ্যে ওই রহিম নামের ব্যক্তি বেআইনি সমাবেশের মাঝখানে বা ভিড়ের মাঝে সে আটকা পড়ছে। এখন তার অপরাধ কি? এখন তার অপরাধ কি? যদি এরূপ কোনো প্রশ্ন হয় তাহলে উত্তর কি হবে? যেহেতু ওই সদস্য বা রহিম নামের ব্যক্তি বাজার থেকে বাজার করাকালীন সে যদি ওই বেআইনি সমাবেশের ভিড়ের মধ্যে যদি পড়ে যায় বা আটকে যায়, সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি বাজার থেকে যাচ্ছিলাম, বা আমার হাতে বাজার আছে, বা আমার ব্যাগ আছে, বা আমি বাজার করে যাচ্ছিলাম, তার প্রমাণ আছে, সেই বিষয়টা যদি প্রমাণ করতে পারে তাহলে তার কোনো অপরাধ হবে না। কিন্তু সে এই বিষয় যদি প্রমাণ করতে যদি না পারে, বা তার অবস্থানটি যদি সে ঠিকমতো প্রকাশ করতে না পারে, তাহলে সে অবশ্যই বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। ধারা 143-এ তার শাস্তি হবে। বেআইনি সমাবেশের শাস্তি ধারা 143। তাহলে বেআইনি সমাবেশ ধারা 141, বেআইনি সমাবেশের সদস্য হওয়া ধারা 142, বা বেআইনি সমাবেশের শাস্তি ধারা 143। এই শাস্তিটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে শুধু বেআইনি সমাবেশের শাস্তি ধারা 143 কতদিন। যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি হবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। কতদিন? 6 মাস। এমসিকিউ আসতে পারে যে বেআইনি সমাবেশের শাস্তি কতদিন? 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর? অবশ্যই 6 মাস। এটা একটু মনে রাখবেন, এটা যেহেতু বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা, এখান থেকে প্রশ্ন এভাবেও আসতে পারে, এর দণ্ডের বিষয় আসতে পারে। 6 মাস, এখানে শাস্তি 6 মাস, আর সর্বোচ্চ মনে হয় 3 বছর। সর্বোচ্চ মনে হয় 3 বছর, একটু দেখতে হবে, না দেখে ওইভাবে শিওর বলা যাবে না। তাহলে বেআইনি সমাবেশের সংখ্যা ধারা 141, বেআইনি সমাবেশের সদস্য হওয়া ধারা 142। আর ধারা 143-এ বলা হয়েছে বেআইনি সমাবেশের শাস্তি ধারা 143। এখন মনে করেন বেআইনি সমাবেশের সদস্য হয়েছে, সদস্য হওয়ার পরেও যদি অন্য কোনো অপরাধ করে, ঠিক আছে? এক এক হলো মনে করেন বেআইনি সমাবেশের সদস্য হয়েছে, সদস্য হওয়ার পর কি হয়েছে, মনে করেন চুরি করলো, ছিনতাই করলো, পকেট মার আছে না বিভিন্ন ধরনের। এরা কি করছে, অনেক মানুষ আছে বেআইনি সমাবেশের ভিতরে ঢোকে কি জন্য, পকেট মারার জন্য। অবশ্যই আপনারা জানেন বা এটা আপনাদের জানা থাকবে। এখন কোনো ব্যক্তি যদি এরূপ কোনো তালে পড়ে যায় যে সমাবেশ হইতেছে, মৌখিক আদেশ দিছে, ছত্রভঙ্গ হয় নাই, সমাবেশ কি বেআইনি সমাবেশ হিসেবে ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হওয়ার পরে এখন চোর, পকেটমার, বাটপার এই টাইপের যারা থাকে, তারা যদি ওই চুরি করার জন্য যায় বা পকেট মারার জন্য যদি যায়, তাহলে তারা প্রথম অবস্থায় কি হবে, ওখানে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। তারপরে দ্বিতীয় অবস্থা কি, সে যদি পকেট মারে বা চুরি করে এই জাতীয় যদি ধরা পড়ে, তাহলে তার দ্বিতীয় অপরাধ কি, সে চুরি করছে চোর হিসেবে অথবা পকেট মার হিসেবে, ঠিক আছে? পকেটমার হিসেবে তার কি অপরাধ হবে। তার প্রথম অপরাধ বেআইনি সমাবেশ, দ্বিতীয় অপরাধ চোর অথবা পকেটমার। এরূপ কোনো ঘটনা যদি ঘটে তাহলে দুইটার অপরাধের কি বিচার করা যাবে, এবং দুইটা অপরাধের জন্য ওই ব্যক্তিকে
দণ্ডনীয় করা যাবে। একশো ধারা 143। তারপর অন্য যে অপরাধ হবে সে অপরাধের ধারা দিয়ে তার কি করা যাবে, অপরাধের বিচার করা যাবে। ধারা 144। ধারা 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা। কি বলা হয়েছে? মারাত্মক অস্ত্র নিয়ে। অস্ত্রটা কি? মারাত্মক। এখন মারাত্মক বলতে কি বোঝায়? মারাত্মক বলতে বোঝায় এমন কোনো অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে আপনি মারাও যেতে পারেন, যে অস্ত্রের আঘাতে আপনি মারা যেতে পারেন, অথবা আপনার গুরুতর কোনো জখম হতে পারে, এরূপ কোনো অস্ত্রকেই মারাত্মক অস্ত্র বলা হয়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে যে কোদাল থাকে, কোদাল দিয়ে কি হয়? মাটি কাটা হয়। কি হয়? মাটি কাটা হয়। এই মাটি কাটার কোদালও একসময় কি হতে পারে? আপনার জন্য মারাত্মক অস্ত্র হতে পারে, কারণ এই মাটি কাটার কোদাল দিয়ে যদি আপনাকে কোপ দেওয়া হয় তাহলে আপনার হাত পা কেটে যেতে পারে, বা যদি আপনার ঘাড়েই মারা হয় তাহলে আপনার দেখা যাবে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই কোদালও এক সময় মারাত্মক অস্ত্র হতে পারে, অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা। অবস্থা বুঝে ব্যবস্থা। অথবা দেখা গেল বড় কোনো লাঠি, বড় কোনো বাঁশ, বা বড় ধরনের কোনো শক্ত জাতীয় কোনো বস্তু যা দিয়ে আঘাত করা হলো, বা বড় কোনো রড যা দিয়ে আঘাত করা হলে আপনি মারা যেতে পারেন, কারণ একটা রড দিয়ে যদি আপনার মাথায় বাড়ি দেওয়া হয় তাহলে সে অবস্থায় কি হবে? এ রড একটা মারাত্মক অস্ত্র হিসেবে গণ্য হবে। তবে ধারা 144-এ বলা হয়েছে যদি কোনো বেআইনি সমাবেশের সদস্য মারাত্মক অস্ত্র নিয়ে যদি বেআইনি সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি হবে ধারা 144। আর এই মারাত্মক অস্ত্র বলতে বোঝায় যে অস্ত্র দ্বারা আপনাকে আঘাত করলে আপনি মারা যাবেন, অথবা আপনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হবেন, এই অস্ত্রই হলো মারাত্মক অস্ত্র। নির্দিষ্ট করে কোনো অস্ত্রের কথা উল্লেখ করা নাই যে এটা দা, কাঁচি, ছুরি, বন্দুক, পিস্তল, অথবা দেখা গেল রিভলভার বা স্নাইপার, অথবা দেখা গেল আর কি কি অস্ত্র আছে, এই সকল অস্ত্র, এগুলো অস্ত্র উল্লেখ করে বলা নাই যে এই অস্ত্রটাই মারাত্মক অস্ত্র। আর এই মনে করেন যে গ্রামের যে লাঠি মাটি আছে অথবা তীর ধনুক আছে, এগুলা মনে করেন যে ছোট অস্ত্র বা নিম্নমানের অস্ত্র, এগুলা কিছু উল্লেখ করা নাই, বলা নাই। অর্থাৎ ঘটনা আপনার যেরূপ যাবে আপনার সেরূপ অনুযায়ী আপনাকে নিতে হবে, সাজাইতে হবে। ঠিক আছে? যখন দেখা গেল যে কোদাল দিয়ে কোপ দিয়ে আপনাকে মেরে ফেলা যাবে সেটাই মারাত্মক অস্ত্র। ছুরি দিয়ে আঘাত করলে আপনি মারা যাবেন, আপনি মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবেন, বা আপনি বড় ধরনের কি জখমপ্রাপ্ত হবেন বা মারাত্মক আঘাতপ্রাপ্ত হবেন, সেক্ষেত্রে কি হবে? এটাই আপনার মারাত্মক অস্ত্র হিসেবে গণ্য হবে, ধারা 144। তাহলে ধারা 141, বেআইনি সমাবেশের সংজ্ঞা। ধারা 142, বেআইনি সমাবেশে যোগদান করা বা সদস্য হওয়া। ধারা 143, বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কোনো বেআইনি সমাবেশে যোগদান করে তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 144। ধারা 144। ধারা 145। ধারা 145টা একটু মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে আরো ধারা আছে তার সাথে এর সাদৃশ্য আছে, সংশ্লিষ্টতা আছে। ঠিক আছে? ধারা 145। ধারা 145-এ বলা হয়েছে যে ব্যক্তি এমন সমাবেশে যোগদান করে বা অবস্থান করে যে সমাবেশ ভঙ্গ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওই ব্যক্তি অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 145। এখন যে কথাটা বলা হয়েছে যে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, এখন আদেশটা কোন আদেশ? এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশ দেওয়ার পরেও জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি সেই সমাবেশে, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশ দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নতুন ভাবে সেই সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি হবে 2 বছর। কতদিন? তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, ধারা 145। এখন এখানে আদেশটা কোন আদেশ? 127 ধারার না 128, 29, 30, 31 ধারার কোন ধারার আদেশ? এখানে ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারার যে আদেশটার কথা বলা হয়েছে, যে মৌখিক আদেশ, এই মৌখিক আদেশ যদি দেওয়া হয়
এবং এই আদেশ দেওয়ার পর যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, এবং ছত্রভঙ্গ তো হইলই না, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নতুন করে যদি সেই বেআইনি সমাবেশে যদি যোগদান করে, তাহলে তার শাস্তি হবে 2 বছর। ধারা 145। ধারা 145। তাহলে ধারা 141-এ বলা হয়েছে বেআইনি সমাবেশ কাকে বলে। ধারা 142, বেআইনি সমাবেশের সদস্য হওয়া বা সদস্য হিসেবে গণ্য হওয়া। ধারা 143, বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি। ধারা 145, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, বা মৌখিক আদেশ, ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা অনুযায়ী মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নতুনভাবে বেআইনি সমাবেশে যোগদান করে, তাহলে তার শাস্তি ধারা 145। ধারা 145। ধারা 146। ধারা 146। ধারা 146টা একটু বুঝবেন। বেআইনি সমাবেশ এবং দাঙ্গা। অনেক সময় প্রশ্ন হয় বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য লিখুন, বা বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি। তাহলে অবশ্যই প্রথম বিষয়টি দিবেন। প্রথম বিষয়টি হলো বেআইনি সমাবেশ কাকে বলে আর দাঙ্গা কাকে বলে। আগে দাঙ্গা আমরা পড়ি, বেআইনি সমাবেশ আমাদের পড়া হয়েছে ধারা 141। ধারা 141। আর এখানে ধারাও দেবেন ধারা 146। এখানে আবার শাস্তি আছে, শাস্তির ধারা দেবেন। যে বেআইনি সমাবেশের শাস্তির ধারা, ধারা 143, ধারা 144। ধারা 143, ধারা 144। আর এখানে শাস্তি দেবেন ধারা 147, ধারা 148। ধারা 147 আর ধারা 148 একই কথা বলা হয়েছে। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে, ওটাও আপনার মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে ধারা 144। আর দাঙ্গা কখন হবে, বা দাঙ্গা বলতে কি বোঝায়? দাঙ্গা বলতে বোঝায় সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূর্ণ করতে বেআইনি সমাবেশ বা উহার সদস্য কর্তৃক যখন বল প্রয়োগ করা হয়, তখন সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার অপরাধী হবেন। অর্থাৎ বেআইনি সমাবেশে যখন হিংস্রতা ফুটে ওঠে, বা বেআইনি সমাবেশের সদস্য যখন হিংস্রতা বা উগ্র মনোভাব বা কঠোর মনোভাব প্রকাশ করেন, তখন সেই বেআইনি সমাবেশকে দাঙ্গা বলা হয়। বেআইনি সমাবেশকে কি বলা হয়? দাঙ্গা বলা হয়। তাহলে দাঙ্গা বলতে কি বোঝায়? হিংস্রতা প্রকাশ করা, উগ্রতা প্রকাশ করা, এমন একটা ভাব নেওয়া যে এখনই মারামারি লাগবে, এখনই যুদ্ধ লাগবে। ঠিক আছে, এরূপ যদি কোনো উগ্রতা প্রকাশ পায় বা এরূপ যদি কোনো কিছু প্রকাশ পায়, তাহলে তখন কি হবে? দাঙ্গা পরিণত হবে, বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত হবে। ধারা 146। তো ধারা 146 বলা হয়েছে দাঙ্গা। তাহলে দাঙ্গা এবং বেআইনি সমাবেশের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়, দাঙ্গা বলতে কি বোঝায়। একটা, বেআইনি সমাবেশ কখন হয়? বেআইনি সমাবেশ যখন মৌখিকভাবে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, তখন যদি তারা ছত্রভঙ্গ না হয়, তখন সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে রূপান্তরিত হয়। আর দাঙ্গা কখন হয়? বেআইনি সমাবেশ যখন বেআইনি সমাবেশের সদস্য যখন উগ্রতা প্রকাশ করে, হিংস্রতা প্রকাশ করে, অথবা তারা যদি কঠোর মনোভাব যদি প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? দাঙ্গায় পরিণত হয়। আর ওই ক্ষেত্রে বেআইনি সমাবেশ মৌখিক নির্দেশ দেওয়ার পরে যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে তখন কি হয়? বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়। এর শাস্তি কি? শাস্তি ধারা 144, ধারা 143, ধারা 144। আর দাঙ্গার শাস্তি ধারা 147, ধারা 148। আর এটার ধারা, বেআইনি সমাবেশের ধারা ধারা 141, আর দাঙ্গার ধারা ধারা 146। তাহলে দাঙ্গা বলতে কি বোঝায়? দাঙ্গা 146 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের সদস্য যখন তাদের উদ্দেশ্য বা তাদের লক্ষ্য যখন স্থির করে, সেই লক্ষ্য পরিপূর্ণ করার জন্য যখন তারা উগ্রতা প্রকাশ করে বা বল প্রয়োগ করে, বা হিংস্র হয়ে ওঠে, তখন তাদের সমাবেশকে কি বলা হয়? বেআইনি। তখন তাদের সমাবেশকে দাঙ্গা বলা হয়। তখন তাদের সেই বেআইনি সমাবেশকে কি বলা হয়? দাঙ্গা বলা হয়। ধারা 146। তো ধারা 141 বেআইনি সমাবেশ, ধারা 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া, ধারা 143 বেআইনি সমাবেশের শাস্তি, ধারা 144 বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র নিয়ে
যোগদান করার শাস্তি। ধারা 145, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়ার পরও যদি কোনো ব্যক্তি নতুন করে বেআইনি সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি। ধারা 146, দাঙ্গা। দাঙ্গা ধারা 146। দাঙ্গার শাস্তি ধারা 147, বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস, দাঙ্গার শাস্তি 2 বছর। যে ব্যক্তি দাঙ্গার অপরাধী হবে, অপরাধী হওয়ার পর দোষী সাব্যস্ত হয়, সেই ব্যক্তি 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে কারাদণ্ড হবে কতদিন? 2 বছর। ধারা 147। ধারা 148, ধারা 148-এ বলা হয়েছে মারাত্মক কষ্টে সজ্জিত হয়ে যদি কোনো ব্যক্তি দাঙ্গা অনুষ্ঠান করে তাহলে তার শাস্তি হবে। ধারা 148। আর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি। ধারা 144। তো ধারা 141 থেকে ধারা 148 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, বোঝা যায় স্যার। চ্যাপ্টারটা খুবই ভালো, পড়তে খুবই ভালো লাগে। যদি বুঝতে পারেন আপনাদেরও ভালো লাগবে। এখানে 141 ধারা থেকে 148 ধারা, 8টা ধারা পড়া হয়েছে, পড়া একটু বেশি হয়েছে। সমস্যা নাই, সহজ আছে। 141 ধারায় বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করে তারা 142 ধারা অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্য। ধারা 143, বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144, মারাত্মক অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে যদি কেউ বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি। ধারা 145, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছে, কিন্তু আদেশ দেওয়ার পরও যদি কোনো ব্যক্তি নতুনভাবে বেআইনি সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি। ধারা 146, দাঙ্গা। দাঙ্গা কখন হবে? বেআইনি সমাবেশের সদস্য যখন বল প্রয়োগ করবেন, উগ্রতা প্রকাশ করবেন, হিংস্রতা প্রকাশ করবেন, তখন সেই বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত হবে, বা বেআইনি তখন সেই বেআইনি সমাবেশকে দাঙ্গা বলা হবে। ধারা 147, দাঙ্গার শাস্তি। ধারা 148, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি। ধারা 148। ধারা 148-এ বলা হয়েছে যখন কোনো সদস্য মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গায় অংশগ্রহণ করবে তখন তার শাস্তি হবে। ধারা 148, শাস্তি হবে 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 3 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ধারা 148। তারা ধারা 141 থেকে ধারা 148 বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে সকালের ক্লাস হবে ইনশাআল্লাহ 7টা 50। অবশ্যই সবার থাকার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।